কথা বলছেন বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু অত্যাচারিত হচ্ছে, ঐক্যবদ্ধভাবে তাদের থাকতে হবে। সারা পৃথিবীর হিন্দুদের এদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। আমরাও যতটা পারি চেষ্টা করছি, ভারত সরকারকেও করতে হবে। কিছু কিছু হয়তো তারা কাজ করছে, সরকার সবসময় সেগুলো ফল দেয় না। হিন্দুদের ঐক্যবদ্ধ থাকতে হবে, হিন্দুদের জন্যই একমাত্র দেশ ভারতবর্ষ। কি বলবেন? দেখুন, এটা সম্পূর্ণ মোহন ভাগবতজির বক্তব্য। এর ওপর দাঁড়িয়ে কোনো রাজনৈতিক তরজা হতে পারে না, কারণ মোহন ভাগবতজি একজন বর্ষিয়ান মানুষ। তার পথ, তার দর্শন, আমরা আদর্শগতভাবে তাঁর ওই দর্শনের আমরা বিরোধী, কিন্তু ওনার কোনো কথা বলা মানেই তার কোনো বিরুদ্ধে কথা বলা। আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে, বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের ঘটনায় উদ্বেগ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসও প্রকাশ করেছে এবং ঘটনাক্রমের নিন্দা করেছে, যে হিংসা হয়েছে এগুলো নিন্দা করেছে। এখন মোহন ভাগবতজির যদি কোনো বক্তব্য থাকে তো তিনি কেন্দ্রীয় সরকারকে জানান, কারণ কেন্দ্রীয় সরকার বিজেপির সরকার, যে বিজেপির অন্তরাত্মা হচ্ছে আরএসএস। তো তাহলে মোহন ভাগবতজি তাঁর উদ্বেগ বা তাঁর চিন্তা কলকাতায় বসে প্রকাশ না করে দিল্লিতে বসে নরেন্দ্র মোদী, অমিত শাহর সঙ্গে কথা বলে তারা, আপনি একজন সিনিয়র, আপনি তার বক্তব্য আপনি জানাবেন তাদের কাছে। কেন্দ্রীয় সরকারের করণীয়, রাজ্য সরকারের কিছু করণীয় নেই, কারণ ওটা আলাদা দেশ। সীমান্তটা রাজ্য পুলিশের নয়, অমিত শাহ বিএসএফ এর। বাংলাদেশের বিষয়ে কথা বলতে পারে বিদেশ দফতর। ফলে সেখানে বাংলাদেশে যে হিংসা হচ্ছে, এই হিংসা আমরা কেউ চাই না, কিন্তু এ বিষয়ে যদি করণীয় থাকে তাহলে কলকাতায় বসে বিবৃতি না দিয়ে মোহন ভাগবতজি দিল্লিতে একটা সিরিয়াস বৈঠক করুন। নরেন্দ্র মোদী, অমিত শাহকে ডেকে পাঠান। ভোট এলেই তো আপনার নাগপুরে ছোটেন ওরা। তা আপনি যখন উদ্বিগ্ন, আপনি তাদেরকে বলুন যে এখানে কি করার। এই তো কেন্দ্রের দায়িত্ব, কেন্দ্রের এখতিয়ার, এখানে তো রাজ্য কিছু করতে পারবে না। ফলে হিংসা যে ঘটছে তাতে আমরা সবাই উদ্বিগ্ন। সেটা কোনো ব্যক্তি বা কোনো একা সংগঠন উদ্বেগ তা নয়, উদ্বিগ্ন আমরা সবাই। কিন্তু যা করার কেন্দ্রীয় সরকারকে করতে হবে। মোহন ভাগবতজি ওদের ডেকে কথা বলছেন না কেন? নরেন্দ্র মোদীকে ডাকুন, অমিত শাহকে ডাকুন, আপনি তাদের সঙ্গে কথা বলুন। উনি বলছেন যে হিন্দু সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে বাংলাতেও পরিবর্তন আনতে সময় লাগবে না। যদি বলেন রাজনৈতিক পরিবর্তনের কথা, তাহলে বলবো সেটা ভাবা আমার কাজ নয়। আমি বলেছি সামাজিক পরিবর্তনের কথা, এটা সঙ্গের কাজের মধ্যে পড়ে। দেখুন, ঘুরিয়ে উনি রাজনীতির কথা বলছেন। মোহন ভাগবতজি যে রাজনীতি বলবো না বলে উনি যেটা বলছেন, ধর্মের সঙ্গে রাজনীতি মিশিয়ে যেটা বিজেপি করছে সেটাই উনি বলছেন। বিজেপির রাজনৈতিক যে এজেন্ডা, ন্যারেটিভ, সেটাই মোহন ভাগবতজির মুখ থেকে বেরোচ্ছে। উনি যেটা সামাজিক পরিবর্তন বলে যেটা বলতে চাইছেন, উনি ধর্ম দিয়ে বলতে চাইছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দিয়ে করে দেখাচ্ছেন। মা বোনেদের আর্থিক অধিকার, মা বোনেদের সামাজিক অধিকার, মা বোনেদের প্রশাসনিক অধিকার, মা বোনেদের রাজনৈতিক অধিকার, নারীর অধিকার প্রতিষ্ঠা থেকে শুরু করে কৃষকের সুরক্ষা, শ্রমিকের সুরক্ষা, আম জনতার সুরক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম, গ্রামান্তর, প্রত্যন্ত এলাকা পর্যন্ত সামাজিক পরিবর্তন করেছেন উন্নয়নের মাধ্যমে। তো সুতরাং এই বিজেপি এবং আরএসএস ধর্মের মাধ্যমে পরিবর্তনের যে কথা বলছে, আমরা বলছি ধর্ম যে কোনো ব্যক্তির নিজের কাছে থাকবে, কিন্তু রাজ্য বা সমাজটা সবার। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন কন্যাশ্রী দেন, লক্ষ্মীর ভাণ্ডার দেন, তখন ধর্ম দেখে দেন না, তখন ধর্ম দেখে দেন না, তখন জাতি ধর্ম নির্বিশেষে সবাই মুখ্যমন্ত্রী 93টা 94টা সামাজিক প্রকল্পের সঙ্গে যুক্ত এবং সামগ্রিক পরিকাঠামোয় তারা উপকৃত। ফলে বাংলায় একটা
পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন, ইতিবাচক দিকে উত্তরণের পথে চলছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে, যার মূল কথা উন্নয়ন। আর সেটা থেকে নজর ঘোরাতে বিজেপি এবং আরএসএস ধর্ম মিশিয়ে মানুষকে বিভ্রান্ত করার কথা বলছে। মোহন ভাগবত বলেছেন যে বাবরের নাম ফিরিয়ে এনে বাবরি মসজিদ করা নিয়ে তিনি সমালোচনা করেছেন, কিন্তু তিনি এটাও বলেছেন যে সরকারি টাকায় মন্দির করা উচিত নয়। তৃণমূল সরকার দীঘায় জগন্নাথ মন্দির করেছে এবং মহাকাল মন্দির তৈরি হয় বলে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মোহন ভাগবতের এই বক্তব্য কি কতটা প্রাসঙ্গিক? ওনাদের যখন মানে ওনারা মানে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস তারা কিছু করলে তখন সমস্যা। তারা যদি মন্দির করেন তাহলে বিজেপি আরএসএস এর মনে দুঃখ হয়। তার কারণ হচ্ছে ওরা ভাবে ওরা হিন্দুত্বের এজেন্সি নিয়ে রেখেছে। ওরা হিন্দুত্বের এজেন্সি নিয়ে রাখেনি। মোহন ভাগবতজি দুর্গাপুজোর কার্নিভালটা এখানে মমতা ব্যানার্জি করেছেন। এটা পশ্চিমবঙ্গের মাটি। ওই রেড রোডে ঈদের নমাজ হয়, ওই রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল হয়। সব ধর্মের মানুষ থাকে সব জায়গায়। ফলে আর একটা জিনিস যেটা মোহন ভাগবতজি, এই যে দীঘা, সেখানে জগন্নাথ দেবের মন্দির যেমন হয়েছে, তেমনি তাকে কেন্দ্র করে যে একটা পর্যটন এবং গোটা এলাকার আর্থিক উন্নয়ন, আপনি এলাকার মানুষকে গিয়ে জিজ্ঞাসা করুন, পর্যটন, হোটেল, পরিবহন, রেস্তোরাঁ, হাতের কাজ, পরিকাঠামো, ব্যাপকভাবে উন্নয়ন এবং কর্মসংস্থান এবং সেখানে বাণিজ্য ব্যাপ্তি ঘটছে। তো সেগুলোকে দেখেই তো একটা কেন্দ্রকে কতখানি গড়ে তোলা যায়। একদিকে সমুদ্রের ধারে প্রভু জগন্নাথ দেবকে দর্শন, আমার মনে হয় আপনি আমাদের মোহন ভাগবতজি, আপনি একটু দিলীপ ঘোষ তো পুরনো আরএসএস, ওনাকে ডেকে একটু জিজ্ঞাসা করে নিন না মন্দির কেমন লেগেছিল। সাষ্টাঙ্গে প্রণাম করেছিলেন দিলীপ ঘোষ, পুরো শুয়ে পড়ে প্রণাম করেছিলেন। বিয়ের পর ওখানে বৌদি, রিঙ্কু বৌদির সঙ্গে আর একবার মালা বদল ওই মন্দিরে করেছেন। তো মোহন ভাগবতজি, দিলীপ ঘোষ তো আপনাদের পুরনো সহকর্মী, তা আপনি এই অন্য লোকদের কথায় বিভ্রান্ত না হয়ে একবার দিলীপ ঘোষকে ডেকে জিজ্ঞাসা করে নিন না যে ওখানে প্রভু জগন্নাথ দেবের মন্দির কতটা সুন্দর হয়েছে এবং কেন জরুরি ছিল। কুণালদা, গতকাল তাহিরপুরের জনসভায় আসতে না পেরে অডিও বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু সেখানে মতুয়াদের ভোটাধিকার কিংবা নাগরিকত্ব নিয়ে তেমন কোনো কথাই বলেননি তিনি। বরঞ্চ ফিরে গিয়ে সন্ধ্যেবেলা এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, তিনি লেখেন যে সবসময় বিজেপি মতুয়াদের পাশে আছে, মর্যাদার সঙ্গে তারা এদেশে নাগরিক হয়ে থাকবেন এই আশ্বাস দিচ্ছি। বাংলায় বিজেপি আসলে মতুয়াদের জন্য আরো অনেক উন্নয়ন করবে। প্রশ্ন হচ্ছে যে নাগরিকত্ব এবং ক্ষমতায় আসলে উন্নয়নের কথা বললেও মতুয়াদের ভোটাধিকার কি হবে, আগামী নির্বাচনে তারা ভোট দিতে পারবে কিনা, তা নিয়ে তো কোনো কথা বলছেন না। এই প্রসঙ্গে, মতুয়া সম্প্রদায়ের প্রসঙ্গে নরেন্দ্র মোদীর ভূমিকা এক, তিনি টেলিফোনে যতক্ষণ ভাষণ দিয়েছেন একটি শব্দ মতুয়াদের নাগরিকত্ব নিয়ে বলেননি। কেন? তিনি তো অনেকক্ষণ কথা বলেছেন, অনেক ফাটা রেকর্ড বাজিয়েছেন, বহুবার বলা কথা অসার বস্তু ভিত্তিহীন প্রচার করেছেন। আসল জরুরি কথাটা সেখানে বললেন না কেন? দুই, যখন তারপর থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই বিষয়টা খুঁচিয়ে তুলল যে আপনি বলুন, যে মানুষগুলোকে ওখানে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, বলা হয়েছে আজকে নাগরিকত্ব নিয়ে ঘোষণা করবেন নরেন্দ্র মোদী, তো সেটা হয়নি কেন? কালকে নরেন্দ্র মোদী ছিলেন না, উনি ছিলেন আসল নীরব মোদী। নরেন্দ্র মোদী কাল ছিলেন না, কালকে মতুয়া সম্প্রদায়ের কাছে তিনি ছিলেন নীরব মোদী। তো নীরব মোদী তিনি মতুয়াদের নাগরিকত্ব নিয়ে সরব হননি। যখন তৃণমূল কংগ্রেস সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, তখন ড্যামেজ কন্ট্রোল করতে একটা পোস্ট করতে হলো, পাশে আছি, থাকবো, এসব গোল গোল কথা কাকে শেখাচ্ছেন? মতুয়াদের নাগরিকত্ব নিয়ে কে, যাদের নাম এসআইআর এ নেই তারা এখন কি করবেন? যাদের নাম অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে তাদের জন্য আপনার ফর্মুলা কি? বিজেপির কাছে কোনো ফর্মুলা নেই। মানুষকে ভুল বুঝিয়ে এসছে, উত্তেজনা তৈরি করেছে। এবং নরেন্দ্র মোদী সকালের 12 থেকে 15 মিনিটের ভাষণের মধ্যে একবারও
মতুয়াদের নাগরিকত্ব নিয়ে একটা শব্দ উচ্চারণ করেননি। নীরব মোদী, নীরব মোদী। আর বিকেলে তৃণমূল কংগ্রেসের সমালোচনার ধাক্কায় তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোল করতে পোস্ট করেছেন, কিন্তু তাতেও নাগরিকত্ব নিয়ে একটি শব্দও বলা নেই। মতুয়া সম্প্রদায়ের সকলে দেখুন, আপনারা কিছুদিনের জন্য কিছু লোক বিজেপির কথায় বিভ্রান্ত হয়েছিলেন, এই বিজেপি আপনাদের অথই জলে ফেলে রেখেছে। আর আপনাদের পাশে আছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। প্রায় 6টি বছর কেটে গিয়েছে সিএ মানে সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল থেকে সেটা আইনে পরিণত হয়েছে। রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি থাকাকালীন তাতে সইও করেছে, কিন্তু 20 থেকে 25 এই 5 বছর পরেও পশ্চিমবঙ্গের মতুয়ারা এখনো পর্যন্ত নাগরিকত্বের শংসাপত্র পেলেন না। এটা তো সম্পূর্ণ বিজেপির বিষয়, কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। এবং আমরা তো বলেছিলাম, এইভাবে এই পদ্ধতিতে তড়িঘড়ি করে বিল পাস করা বা বিল পাসের চেষ্টা করা, এই এনআরসি, এই সিএএ, এগুলো প্রকৃত সমস্যার সমাধান নয়। এগুলো এইভাবে করতে গেলে হিতে বিপরীত হতে পারে। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন, তৃণমূল কংগ্রেস বারবার বলেছে, তো তাই হয়েছে। এতদিন বাদেও মতুয়া সম্প্রদায়ের অনেক মানুষ অথই জলে ফেলে দিয়েছে বিজেপি। কমিশনের তরফে বলা হচ্ছে যে 27 তারিখ শুনানি শুরু হবে। মতুয়াদের ক্ষেত্রে যারা সিএ সার্টিফিকেট পেয়েছেন তারাই তা দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যাদের কাছে নাগরিকত্বের এই সার্টিফিকেট পাননি তারা কি করবেন? এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয় এবং এটা খুব জটিল বিষয়। এবং মতুয়া সম্প্রদায়ের কিছু মানুষ বা এই ধরনের যারা অবস্থায় পড়েছেন তাদের পক্ষে পরিস্থিতিটা খুব চিন্তার। বিজেপির পাল্লায় পড়ে বিজেপির এই ধরনের কাণ্ড কারখানায় জাতীয় নির্বাচন কমিশন তাড়াহুড়ো করে এসআইআর করতে গিয়ে এদের বিপদে ফেলেছে। এবার কারুর নাম ওঠেনি, এবার তারা নাগরিকও নন, তাহলে তাদের স্ট্যাটাস কি? তাহলে কি এখানকার সরকারের সব সুযোগ সুবিধা তারা পেতে পারেন? এই প্রশ্নের মুখে তো তাকে বিজেপি ফেলে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে আছেন, কিন্তু বিজেপির জন্যই তো তাদের এই অবস্থায় পড়তে হয়েছে। বলছি যে মোহন ভাগবত আজকে একটা কথা বলেছেন যে তুমি তো রাজনীতির কথা বলছেন না, সমাজের পরিবর্তনের কথা বলেছেন, কিন্তু উনি একটা কথা বলেছেন যে হিন্দুদের শক্তি বাড়ছে। হিন্দুরা আগেও ছিল কিন্তু শক্তি ছিল না, সেটা আস্তে আস্তে বাড়ছে। আমরা চাই হিন্দু সমাজের সংহতি, হিন্দুদের সংহতি। সেটা কি ভোট পোলারাইজেশনের কথা? দেখুন, পুরোটাই বিজেপির কথা, বিজেপির ন্যারেটিভ। তিনি ওইখানে মোহন ভাগবত বিজেপির কথাগুলোর প্রতিধ্বনিত করছেন। আমরা উন্নয়ন, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা পেশা, প্রত্যেকটি মানুষ যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের রক্ষা কবচের মধ্যে থাকেন, আমরা সেই দিকে অগ্রাধিকার দিচ্ছি। আর বিজেপি আর আরএসএস সেটা ধর্মের লড়াইতে, ধর্মের টক্করে ঘোরাতে চাইছে। হিন্দু মানেই বিজেপি নয়। আমরা কি হিন্দু পরিবারে আমাদের জন্ম নয়? আমরা শিখেছি যার যে পরিবারে জন্ম, যার যা ধর্ম, নিশ্চিতভাবে তিনি সেই ধর্মে থাকুন, কিন্তু অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা, সম্মান এগুলো তো থাকবে, পরধর্ম সহিষ্ণুতা তো থাকবে। ধর্ম যার যার, সমাজ সবার, রাজ্য সবার, দেশ সবার। মোহন ভাগবতের কণ্ঠে বিজেপির রাজনৈতিক এজেন্ডার প্রতিধ্বনি। আর একটা কথা হচ্ছে যে বাংলাদেশের দীপু হত্যার বিচার চাইলো ভারত, দীপু হত্যাকাণ্ডের অপরাধীদের বিচার চাইলো বিদেশ মন্ত্রক। এবং সার্বিক যে বাংলাদেশের পরিস্থিতি তা নিয়ে ভারতের কি অবস্থান মনে হয়? এটা নিয়ে কোনো মন্তব্য করব না, কারণ এই ব্যাপারে আমাদের দলের একদম পরিষ্কার অবস্থান যে এই ধরনের আন্তর্জাতিক বিষয়গুলি, যেগুলি আমাদের দেশের মধ্যে নয় এবং অন্য একটি দেশের সঙ্গে সম্পর্ক জড়িত, সেখানে আমরা কোনো ঘটনার নিন্দা করতে পারি, কিন্তু সেটার সঙ্গে কিভাবে সেই ঘটনাটাকে ট্যাকেল করা হবে, সেই ঘটনায় কি করা হবে, এটা রীতিগতভাবে এবং নীতিগতভাবে কেন্দ্রীয় সরকারের পাশে রাজ্য থাকছে। ফলে এই বিষয়টি কেন্দ্রীয় সরকারের জুরিসডিকশন, কারণ এটা তো আমাদের কিছু করার নেই, এটা অন্য দেশের বিষয়। তো ফলে এই কেন্দ্রের যা কোনো মন্তব্য বা কোনো বক্তব্য, এই মুহূর্তে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের শীর্ষ নেতৃত্ব গোটা বিষয়টায় নজর রেখেছেন। যদি কখনো ভবিষ্যতে কিছু প্রয়োজন হয় সেই মতো আপনাদের জানানো হবে। লগ্নজিতাকে কালকে হেনস্থার মুখে পড়তে হয়েছে, গান বন্ধ করে দেওয়া হয়, পুলিশ কমপ্লেন করতে গিয়ে অ্যারেস্ট হয়েছে ইতিমধ্যে। দেখুন, শিল্পী লগ্নজিতা চক্রবর্তী তিনি যে
গান গাইছিলেন এবং গান গাওয়ার সময় তিনি যে বাধা পেয়েছেন এবং তাকে যে আপত্তিকর কথা বলা হয়েছে, আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। কোনো অবস্থাতেই এই ঘটনা কাম্য ছিল না, কিন্তু এটা একটা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা। পুলিশ ব্যবস্থা নিয়েছে। লগ্নজিতা চক্রবর্তীর পূর্ণ অধিকার আছে যে গানটি তিনি গেয়েছিলেন সেটি গাইবার, এবং নিশ্চিতভাবে তার আগামী শোগুলিতেও নিশ্চিন্তে তিনি সেই গানটি একবার নয় বারবার গাইতে পারেন। কোনো শিল্পীকে কোনো নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থেকে কোনো গান গাইবার সময় বাধা দেয়া বা এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি করা কোনো অবস্থায় কাম্য নয়, কিন্তু এটি সম্পূর্ণ একটি বিচ্ছিন্ন ব্যক্তিকেন্দ্রিক ঘটনা। আমাদের এখানে এই ধরনের ঘটনা ঘটে না। ভারতীয় রেল তারা ভাড়া বাড়াচ্ছে, 26 তারিখ থেকে রেলের ভাড়া বাড়ছে। তীব্র নিন্দা করছি। ভারতীয় রেল যে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আমরা তীব্র নিন্দা করছি। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দেখিয়েছেন যাত্রীদের উপর চাপ না দিয়েও রাজস্ব আদায় বাড়ানো যায়। রক্ষণাবেক্ষণের বালাই নেই। গতকাল 3-4 জন মারা গিয়েছেন রেলের ধাক্কায়। যাত্রী নিরাপত্তার বালাই নেই। একের পর এক ট্রেন দুর্ঘটনা হয়। ভেতরে পরিষেবার বালাই নেই। লোকাল ট্রেন থেকে দূরপাল্লার ট্রেন টাইমে চলে না। পরিচ্ছন্নতা থেকে জল ইত্যাদি ইত্যাদি জঘন্য অবস্থা। তার মাঝখানে এদের কোনো অধিকারই নেই ভাড়া বাড়াবার। রেলের ভাড়া বাড়ানো মানে সাধারণ মানুষ, আম জনতার উপর একটা বিরাট চাপ আসা, যারা নানা কারণে যাদের বারবার ট্রাভেল করতে হয়। আমরা এর তীব্র বিরোধিতা করছি। রাত পোহালেই হুমায়ুন কবির তার দল ঘোষণা করবেন। 26-এর নির্বাচনে নির্ণায়ক ভূমিকা থাকবে তার দল, এমন দাবি করছেন তিনি। সংখ্যালঘু ভোট কি তৃণমূলের কাছ থেকে হারানোর একটা আশঙ্কা রয়েছে, নাকি হুমায়ুন কবির শাসক দলের পায়ের তলা মাটি টেনে নিতে চাইছে, না বিজেপিকে বেনিফিট দিতে চাইছে, কোনটা? দেখুন, আপনারা 21-এর আগে আইএসএফ নিয়ে একই প্রশ্নগুলো করতেন, উত্তর নিশ্চয়ই পেয়ে গিয়েছেন যে আইএসএফ এর সঙ্গে যারা ছিল তারা কি পেয়েছিল আর আইএসএফ নিজে কটা আসন পেয়েছে। ফলে হুমায়ুন কবিরের সঙ্গে একটু মুখ লাগাতে চাই না। উনি 294টা আসনে প্রার্থী দিন, আর ছোটোখাটো জায়গায় দল ঘোষণা না করে ব্রিগেডে এসে দল ঘোষণা করুন। উনি চাইলেই বিজেপি এখন দিয়ে দেবে ব্রিগেড, সেনাবাহিনী। তো সুতরাং এখন সেখানে মানে কোনো মুখ লাগাবার ওনার সঙ্গে আমাদের কোনো কারণ নেই। যে ব্যক্তি 2019 সালের লোকসভা নির্বাচনে বাবরি মসজিদ যে দল ভেঙেছিল সেই বিজেপির প্রার্থী ছিলেন। আজকে তিনি কাদের সাহায্য করার জন্য বিজেপি বিরোধী কথা বলে ভোট ভাগের চেষ্টা করছেন, এটা মানুষ পুরো বুঝতে পারছেন। যারা বিজেপিকে রুখতে চান সরাসরি একমাত্র তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোট দিন। অন্য কোথাও ABCD কাউকে ভোট দেয়া, অন্য কোথাও তৃণমূল ছাড়া কাউকে ভোট দেওয়ার অর্থ ঘুরিয়ে সেই বিজেপির হাত শক্তিশালী করা। উনি বলছেন রাজকীয় এন্ট্রি হবে, 4 লক্ষের লোকের বেশি জমায়েত হবে, আসামের বরপেটা থেকে লোক আনা হচ্ছে, আর আমি কোনো নির্বাচিত বিধায়ক বা প্রতিনিধিকে আমার দলে নেব না, নতুন করে সূর্যোদয়। আরে এলে তো নেবে, আঙুর ফল টক। বিজেপি এপাশ ওপাশ থেকে বা বাকিরা কিছু লোকজন কিছু পাঠাতে পারে। আমার মনে হয় এই ধর্মের ভিত্তিতে এই ধরনের জিনিসপত্র এটা বাংলার মাটিতে কোনো জায়গা নেই। উনি ওনার মতো বলছেন, বলুন, আমরা কোনো নেই। কিন্তু মানুষ যারা জানেন, মানুষ অত্যন্ত সচেতন, মানুষ জানেন যে বাংলায় বিজেপিকে সারা ভারতবর্ষের মধ্যে রুখে দিয়ে রেখেছে, এবং বিজেপিকে রুখতে গেলে একমাত্র একটি পথ, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের ভোট দেওয়া। এর বাইরে কাউকে ভোট দেওয়া মানে ধরে নেবেন বিজেপি তাদের নামিয়েছে ভোট নষ্ট করার জন্য। কাউকে ভোট দেওয়ার অর্থ ঘুরিয়ে বিজেপির হাত শক্তিশালী করা। বেহালায় আজকে দক্ষিণ কলকাতার বিএলএদের নিয়ে বৈঠক করছে তৃণমূল কংগ্রেস। দেবাশিস কুমার, তারক সিং তারা রয়েছেন। দক্ষিণ কলকাতার ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ভোটারের নাম বাদ পড়েছে, এবং উত্তর কলকাতার ক্ষেত্রেও প্রচুর নাম বাদ পড়েছে। এই প্রেক্ষাপটে বিএলএদেরকে কি নির্দেশ দেওয়া হচ্ছে দলের তরফে? আগামীকাল তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বিএলএদেরকে নিয়ে বৈঠক করছেন। এই নিয়ে কোনো মন্তব্য করব না। এটা সম্পূর্ণ সাংগঠনিক বিষয়, এবং অত্যন্ত ভালোভাবে আমাদের দলের
কর্মী যারা BLA 2 তারা অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করেছেন এবং তারপরেও যেহেতু নিত্য নতুন সার্কুলার চেঞ্জ হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের, বিজেপির স্বার্থ রাখতে তাদের তো নানা রকম কাজ করতে হয়, তার পরিপ্রেক্ষিতে টাইম টু টাইম আমাদের নেতৃত্ব তাদের পরবর্তী নির্দেশ দেবেন, এটা একেবারেই সাংগঠনিক বিষয়। কিন্তু কোথাও কি কোনো উদ্বেগের বিষয় আছে? কোনো উদ্বেগের বিষয় নেই। একটা জিনিস ধরে নেবেন, ধরা যাক ধরুন একটা কেন্দ্রের আপনি গত 24 সালের লোকসভা ইলেকশনের ভোটের পরিসংখ্যান নিন, আপনি দেখবেন কোনো একটা কেন্দ্র নিন, সেখানে আপনি দেখবেন ভোট পড়েছে হয়তো 72%। তো 72% যদি ভোট পড়ে থাকে তাহলে 28% ভোট পড়েনি। আপনি এই বাদের নামগুলো মিলিয়ে দেখুন, ঘুরে ফিরে ওই সংখ্যাটাতেই আসবে। অর্থাৎ যারা মারা গেছেন বা চলে গেছেন তারা তো ভোটটা দিতে আসেননি। আপনি পরের যে ভোটটা হবে তাতে দেখবেন যেটা আগের বার ছিল 72% ভোট পড়েছে, সেই পোল্ড পার্সেন্টেজ অনেক বেড়ে যাবে এবং তৃণমূল কংগ্রেসও পার্সেন্টেজ অফ ভোট, লিড দুটোই অনেকটা বেড়ে যাবে। আচ্ছা, হিন্দি আমার বাংলা পড়ে। আছে। আচ্ছা, হাবড়ায় একটা ঘটনা দেখা যাচ্ছে যে বাংলাদেশের নাম SIR খসড়া তালিকায়, এবং এই মস্তন্দপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের এই BLO তরুণ পাল তাকে ইতিমধ্যে শোকজ করা হয়েছে। BLOর দিদি জানাবু বিউটি মণ্ডল এবং দুলাল মণ্ডল দুজনেই বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা, সেখানকার সরকারি কর্মচারী, BLOরই আত্মীয় দিদি জানাবু। এবং এই যে BLO তার ভাই উত্তম আবার তৃণমূলের মস্তন্দপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য। কি বলবেন? এ তো সব বিজেপিতে গেছিল এক সময়। আপনি যেসব নাম বললেন তাও তো একটা সময় বিজেপি করছিল। যে নামগুলি আপনি বললেন সেগুলো বিজেপি করছিল, সেগুলো আমি জানি। কিন্তু এখানে কি হয়েছে না হয়েছে এগুলো এখন স্থানীয় ব্যাপার। ভুলবশত হয়েছে কি হয়নি আমি বলতে পারবো না, মানে এটা কেন কিভাবে হয়েছে এটা বলা খুব মুশকিল। আচ্ছা, ভূপেন্দ্র যাদব কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী তিনি বলেছেন ম্যানগ্রোভ এলাকায় উন্নয়নে মিষ্টি প্রকল্পে রাজ্য সরকারের ঢেলে ঢালা মনোভাব, এবং তিনি বলছেন রেল দুর্ঘটনায় হাতির মৃত্যু কমাতে পদক্ষেপ করছে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক। আমরা দেখলাম যে গতকালই আসামে প্রায় 8টি হাতি মারা গিয়েছে ভয়ঙ্করভাবে। বারবার ডুয়ার্সে ট্রেনের ধাক্কায় হাতি মারা যাচ্ছে, তো ট্রেন বা এরা কোনো দায়িত্ব নেবে না? কেন্দ্রীয় সরকার বারবার এই জায়গাটায় ফেল করে যাচ্ছে এসে, ফলে তো তাদের স্পষ্ট একটা নীতি নেওয়া উচিত। আর ভূপেন্দ্রবাবু এখানে এসে তিনি সরকারি কাজ করছেন না বেশি অন্য কাজ করছেন, দলের কাজ করছেন, সেটাই তো আগে দেখা উচিত। এগুলো কি সব নতুন ঘটনা ঘটছে না? চলো হিন্দি এবার বলো। বলো বল চলো যাচ্ছি। হ্যাঁ